ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা 491 পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তো এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের তো মাধ্যমিকের আর বেশি দিন নাই, আর কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের এই পরীক্ষা কিন্তু আরম্ভ হবে। তো এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই টাইপেরই তোমাদের কিন্তু অবজেক্টিভে আসবে। তাহলে দেখো, আজকে আমরা শুরু করব যে 491 পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো। দেখো, একের এক নম্বর অঙ্কটা কি বলছে, যে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, তোমাকে সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখো, যে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা সেটা আমরা কি জানি, যে সমল চক্রবৃদ্ধি সমান সমান আসল ইন্টু 1 প্লাস আর বাই 100 তারপর এন। এখানে দেখো, তোমার কিন্তু সমল চক্রবৃদ্ধি কিন্তু বলে দিয়েছে কত, 121 টাকা। তাই এখানে 121 বসিয়ে দিলাম। পি অর্থাৎ আসল কত, 100 টাকা। তাহলে 1 প্লাস আর বাই কত, 100। আর এটা তোমার টাইমটা কত, 2। তাহলে এখানে দেখো বসিয়ে দিলাম। তাহলে 100 টাকায় এই নিচে নিয়ে আসছি। তাহলে আমার কত হবে, যে 121 বাই কত, 100 ইকুয়াল 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। দেখো উভয় বর্গমূল করি, তাহলে কত, 11/10 হবে ইকুয়াল 1 প্লাস আর বাই 100। তাহলে 1টা দিকে নিয়ে আসছি। তাহলে 11/10 মাইনাস 1 ইকুয়াল টু আর বাই 100। তাহলে আমার কী দাঁড়ালো, এটা বিয়োগ করলে দেখো 1/10, তাহলে আর বাই 100। তাহলে আর সমান কত হবে, 1/10 ইন্টু 100 ইকুয়াল টু কত, দেখো 10। তাহলে আমাদের সমল চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সুদের হার, সেই সুদের হার কত পেলাম, 10% পেলাম। তার মানে দেখো আমার যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সেটা কত, 10%। তাহলে দেখো, আশা করি এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যে দ্বিতীয় নম্বর অঙ্কটা সেটা কি বলছে সেটা আমরা দেখবো। যেখানে বলছে তোমার যে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হয়, তবে কে এর মান কত। তাহলে কোয়েশ্চেনটা কত বলছে, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা কিন্তু তোমাকে সমীকরণটা কিন্তু বলে দিয়েছে। আর তোমার বলে দিয়েছে, দেখো এখানে একটা বীজ বলে দিয়েছে, একটা বীজ কত, 2/3। তাহলে এই বীজটার 2/3 মানে কি, এটা এক্সের মান। তাহলে এক্সের একটা মান কত বলেছে তোমাকে, 2/3 কিন্তু বলে দিয়েছে। এবার আমরা কি করবো, এই যে মানটা আছে এই মানটাই সমীকরণে পুট করে দেবো। তাহলে 7 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকাল টু 0। তাহলে এটাকে যদি আমরা সমাধান করতে পারি, তাহলে কিন্তু দেখো তোমরা এর মান পেয়ে যাওয়া। তাহলে 7 ইন্টু এটা কত, 4/9 প্লাস 2k/3 আর 3টে দিকে নিয়ে চলে এলাম। এবার দেখো আমরা কী করতে পারি, 4 সাথে 28 বাই কত, 9 প্লাস 2k/3 ইকাল টু 3। তাহলে 2k/3 ইকাল টু 3 মাইনাস কত, 28/9। তাহলে দেখো 2k/3 এটা বিয়োগ করে দেখো তোমার কত হবে, -1/9। তাহলে 3 কেটে গেল। তাহলে এই 2টা দিকে চলে এলো। তাহলে কে সমান সমান -1/6, অর্থাৎ কে যে মান পেলাম সেটা কত, -1/6। তাহলে এখানে দেখো আমার 2-এর যে সি নাম্বার অপশানটা আছে, তাহলে 2-এর সি নাম্বার অপশানটা কিন্তু হবে। তাহলে আশা করি তুমি দেখো এই অঙ্কটা বুঝতে পেরেছ, যে 1-এর 2 নাম্বার যে অ্যান্সারটা হবে, 1-এর 2-এর যে অ্যান্সারটা হবে সেটা কি, সি নাম্বার অর্থাৎ -1/6। এবার দেখো আমরা 3 নম্বর বলছে, যে একটি বৃত্তের ব্যাস এবি এবং পি বৃত্তের যে কোনো একটা বিন্দু আর কোণ পিএবি 30 ডিগ্রি হলে কোণ পিবি এর মান কত। তাহলে এই 3 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো যে এ একটা বৃত্ত বলে দিয়েছে, এই বৃত্তের কি বলছে, এ বি একটা ব্যাস, আর এটা হলো বৃত্তের কেন্দ্র ও, আর বৃত্তের ওপর পি জি কোনো একটা বিন্দু বলে দিয়েছে। তাহলে পি এ বি অর্থাৎ পি এ বি এই কোণটা দেখো তোমাকে 30 ডিগ্রি বলে দিয়েছে, আর চাইছে পিবি অর্থাৎ পিবিএ মানে এই কোণটা চাইছে। দেখো এটা যদি বৃত্তের তোমার ব্যাস হয়, তাহলে এটা দেখো অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো তোমার কত হচ্ছে, 60 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3টা কোণের মান কত, সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা 90,
এই কোণে 30, তাহলে এই কোণে দেখো 60। তাহলে আমার যে অপশানটা আছে 3-এর বি নাম্বার অপশান, তাই 3-এর বি নাম্বার অপশানটা কিন্তু তোমার হবে। এবার দেখো যে 4 নম্বর অঙ্কটা, সেটা কি বলছে 2 cos 3 থিটা ইকাল টু 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে cos 3 থিটা ইকাল টু কত, হাফ। আর আমরা জানি যে cos হাফ কত হয়, 60 ডিগ্রি। তাহলে দুই দিক থেকে দেখো cos cos ক্যান্সেল, তাহলে 3 থিটার সমান কত, 60। তাহলে থিটা ইকাল টু কত, দেখো 20। অর্থাৎ আমার 4-এর যে সি নাম্বার অপশানটা আছে, তাহলে 4-এর সি নাম্বার অপশানটা কিন্তু হবে। তাহলে দেখো এটাও তুমি আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যেটা করব, যে 5 নাম্বার যে অঙ্কটা আছে, সে 5 নাম্বার অঙ্কটা করব। এখানে দেখো কি বলছে, যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে তুমি জানো যে এই যে যদি নিরেট অর্ধগোলক হয়, তাহলে ওই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত, 3πr²। অর্থাৎ যে 5 নম্বর অঙ্কটা সেইটা। তাহলে এটা তোমার কি সমগ্রতলের ক্ষেত্রফল, যে যদি নিরেট অর্ধগোলক হয়। এবার দেখো তোমাকে এখানে কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে দেখো যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 7। তাহলে এটা লিখতে পারি 3π × 7 × 7। তাহলে দেখো 49। তাহলে 49-এর সাথে কত গুণ হবে, 3 গুণ হবে। 3 9 27। তাহলে 3 9 27 আর 2 3 4 12, তোমার কত, 147 পাই। তাহলে এই যে নিরেট অর্ধগোলক আছে, এই নিরেট অর্ধগোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফল, সেই সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 147 পাই বর্গ সেমি। তাহলে এটা কত হবে তোমার, এই বর্গ সেমি। তারপর তাহলে তুমি দেখো যে 1-এর 5-এ যে সি নম্বর অপশানটা আছে, তাহলে এই সি নম্বর অপশানটা হবে। 6 নম্বরে দেখো কি বলছে, যে 20 24 25 26 27 28 29 30। তাহলে এটা তোমাকে একটা কি শ্রেণী বলে দিয়েছে। তাহলে এই শ্রেণীর কি বলছে, 27 যদি না থাকতো, তাহলে মধ্যমা কত হ্রাস পেতে সে বের করতে হবে। তাহলে দেখেন কতগুলো পদ আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে যদি যুগ্ম থাকে, তাহলে অর্থাৎ জোড় সংখ্যা থাকে, তাহলে তার মধ্যমা নির্ণয় করার ফর্মুলা কি, যে মধ্যমা সমান কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 বাই কত, তাহলে এততম পদ। তাহলে এইটা হলো তোমার কি মধ্যমা নির্ণয় বের করার ফর্মুলা। তাহলে এখানে n মানে কত, n মানে কত 8। তাহলে 8/2 তম পদ প্লাস, তাহলে এটা কত, যদি 8/2 প্লাস 1 তম কি পদ বাই কত 2। তাহলে এটা কত, 4তম পদ, আর এটা কত 5তম পদ বাই কত 2। তাহলে ইকুয়াল দিয়ে আমরা এখানে কি বলতে পারি, তাহলে 4তম পদ কোনটা, 1 2 3 4 26, আর 5তম পদ তাহলে কত 27, তাহলে বাই 2। তাহলে এটা দেখো তাহলে কত হচ্ছে 53/2, অর্থাৎ 26 কিন্তু 5 হচ্ছে। এবার দেখো প্রশ্ন তোমার কি বলছে, যে 27 যদি না থাকে, তাহলে 27 যদি না থাকে, তাহলে শ্রেণীটা কেমন হবে, 20 24 25 26 28 29 30। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে দেখো এই শ্রেণীটা কি বিজোড়। বিজোড় হলে এদের মধ্যে যে মানটা থাকবে সেটাই হবে কি, তার মধ্যমা। তাহলে এই শ্রেণীর যে মধ্যমা সেটা 26। তাহলে দেখো 26, তাহলে পয়েন্ট কত 5, তাহলে 0.5। তাহলে এই মানটাই কী হবে, হ্রাস পাবে। অর্থাৎ 6-এর যে সি নাম্বার অপশানটা আছে, এই 6-এর সি নাম্বার অপশানটা কিন্তু হবে। তাহলে আশা করি বোঝা গেছে। এবার দেখো 2-এর 1 নাম্বারটা কি বলছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরলতার হার বের করো। তাহলে মূলধন যদি আমার x টাকা হয়, তাহলে 10 বছরে কত 2x হচ্ছে। তাহলে যে সুদের হার, এই সুদের হার অর্থাৎ মোট সুদ, তাহলে মোট সুদ কত, 2x থেকে যদি x বাদ দিই তাহলে x। তাহলে এটি হবে তোমার কি মোট সুদ। আমাকে বের করতে হবে সুদের হার। তাহলে r সমান আমরা কি জানি 100 × i বাই কত p × t। তাহলে 100 বসলো, তাহলে সুদ কত পেয়েছি x, আসল কত x, আর টিটা কত 1 বছর। তাহলে কেটে গেল। তাহলে এই টিটা কত 10 বছর। তাহলে টি এর মান কত হবে 10, যেহেতু এখানে দেখো টি এর মান কত 10 বলেছে। তাহলে কেটে গেল, তাহলে 10, তাহলে কত হবে 10%। অর্থাৎ যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরলসুদের হার কত হবে 10% কিন্তু হবে। তাহলে আশা করি দেখো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যে অঙ্কটা করবো সেটা কি 2-এর যে বি নাম্বার, সে 2-এর বি নাম্বার অঙ্কটা করবো, যে 2-এর বি নাম্বার। তাহলে এখানে কি বলছে a/b = 4:5, আর b/c = কত 6:7। তাহলে a/b প্লাস b/c মানে আমরা কত বলতে পারি 4/5
5 ইন্টু 6/7, তাহলে এটা কত 24 কত 5 তাহলে 24:35। দেখো এখানে বিবি কেটে গেলো, তাহলে A/C, তাহলে A/C সমান সমান কত বলতে পারি 24:35 কিন্তু বলতে পারি। তাহলে এটার যে অ্যান্সার হবে সেটা কত 24:35 হবে। এবার দেখো যে সি নম্বর অঙ্কটা, সেই সি নম্বর অঙ্কটা কী বলছে, যে সি নম্বর অঙ্কটা বলছে যে এবিসিটা একটা আয়তকার যে চিত্র, তাহলে এটা কি আয়তকার চিত্র যার এসি আর বিডি কি কর্ণ, তাহলে ABCD, তাহলে এসি আর বিডি কি বলছে একটা কর্ণ যারা পরস্পরকে ও পয়েন্টে ছেদ করেছে। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত 12 সেমি আর ও এ কত 6.5। দেখো এই ছবিটা যদি আমরা এইভাবে আঁকি তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে কি সুবিধা হবে, তাহলে ABCD, তাহলে এই ছবিটা তুমি নিশ্চয় আঁকতে পারবা, এটা 12। এবার দেখো তোমার এইটুকুটা যদি 6.5 হয় তাহলে এইটুকুটাও কত 6.5 হবে, কারণ সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে কী করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই টোটাল যে বাহুর দৈর্ঘ্য সেটা 13 আর এটা কত হবে 12। তাহলে দেখো এটা একটা কি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের যে অতিভুজ সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে বিসি এটা কত হবে √13² মাইনাস √12 স্কয়ার, তার মানে 169 মাইনাস 144, তার মানে কত 25 তাহলে কত 5। তাহলে এই বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে 5 সেমি কিন্তু হবে। তাহলে আশা করি দেখো তুমি অঙ্কটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা মানটা বের করলাম। যদি তোমাদের কোথাও সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবা। তাহলে ডি নম্বর অঙ্কটা কী বলছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ। তাহলে আমাকে মান বের করতে হবে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কত sin টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এটা কত হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইন্টু যে cos স্কয়ার থিটা প্লাস কত sin স্কয়ার থিটা। দেখ এই মানটা কত তোমার হাফ বলেছে, আর এই মানটা দেখো 1, তার মানে কত অ্যান্সার হবে তোমার হাফ হবে। তাহলে এই ডি এর যে অঙ্কটা আছে তাহলে তার অ্যান্সার কত হবে তোমার হাফ কিন্তু হবে। এবার দেখো এই নাম্বার যে অঙ্কটা কি বলছে একটি সমকোণী চৌপালের কর্ণের সংখ্যা। দেখো সমকোণী যে চৌপাল আছে তার কর্ণের সংখ্যা কত 4টে। এবার দেখো এবারটা কি বলছে যে তথ্যের সংখ্যাগুলো মান 2টি তাকে কি বলে দ্বিভূমিষ্টক তথ্য বলা হয়। তাহলে এখানে কি হবে দ্বিভূমিষ্টক, তাহলে এখানে অ্যান্সারটা হবে ডি। এবার দেখো 3-এর যে 1 নম্বর অঙ্কটা, 3-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে, 3-এর 1 নম্বর অঙ্কটা বলছে যে সাহানা 500 টাকা 9 মাসের জন্য ও সাদিয়া 500 টাকা 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লাভ্যাংশ অনুপাত কত 3:2 হবে। এটা সত্য হবে না মিথ্যা হবে আমাকে যাচাই করতে হবে। তাহলে দেখো তাদের যে মূলধন অনুপাত তাহলে কত হবে 500 ইন্টু 9 অনুপাত 600 ইন্টু কত 5। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 3 2 6, 3 3 9, 5 5 কেটে গেল, অনুপাত 3:2। তার মানে এখানেও দেখো তাদের মূলধনের যে অনুপাত সেটা কত 3:2 দিয়েছে। দেখো আমরাও বের করলাম কিন্তু 3:2, তার মানে এই তথ্যটা কি তোমার সত্য হবে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে যে x² প্রপোর্শনাল টু yz, y² প্রপোর্শনাল টু zx আর z² প্রপোর্শনাল টু xy। তাহলে বলছে এদের ভেদ ধ্রুবক 3টি গুণফল কত 1 হবে। তাহলে দেখো এটা আমরা লিখতে পারি x² k1 yz, y² ইকুয়াল টু k2 zx, z² সমান কত k3 xy। তাহলে এদের কি বলছে যে ভেদ ধ্রুবক 3টি গুণফল কত 1 হবে। তাহলে দেখো আমরা যদি গুণ করে দিই তাহলে কত x² y² z², তাহলে এই বরাবর তাহলে তুমি কি গুণ করতে পারো, তাহলে k1 k2 k3, তাহলে yz ইন্টু zx ইন্টু xy, তাহলে k1 k2 k3, তাহলে এখানে হবে x² y² z²। এখানে দেখো দুটো x আছে তার মানে x², দুটো y আছে তার মানে y², দুটো দেখো z আছে তার মানে z²। তাহলে দুই দিক থেকে z x² y² z² বাদ চলে যাবে, তাহলে 1, তাহলে k1 k2 k3। তার মানে দেখো আমরা এখানে পেলাম যে ভেদ ধ্রুবক 3টির যে গুণফল তাদের গুণফল কত 1, তার মানে এটা আমরা কি বলতে পারি সত্য বলতে পারি। এবার দেখো 3 নম্বর যে অঙ্কটা সে 3 নম্বর অঙ্কটা কী বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ রেখাংশের উপর অবস্থিত হবে। তাহলে এই বৃত্ত দুটো পরস্পরকে গেছে যদি স্পর্শ করে
তাহলে এই যে কেন্দ্র তারা কি একই সরলরেখার উপর কিন্তু অবস্থিত হবে। তাহলে আশা করি তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে, যে 4 নম্বর অঙ্কটা বলছে যে একটি লম্ব চঙ্গাকৃতি জারের ব্যাসার্ধ আর এবং উচ্চতা h সেমি জারে অর্ধেক জলপূর্ণ থাকলে জারের আয়তন হবে পাই আর স্কয়ার এইচ, এটা আমাকে দেখাতে হবে। তাহলে দেখো আমরা যদি একটা জার আঁকি, অর্থাৎ চঙ্গাকৃতি যদি একটা জার আঁকি, তাহলে দেখো এরকম হবে। আর চঙ্গাকৃতি জারের যে আয়তন সেটা কি পাই আর স্কয়ার এইচ। এবার কি বলছে অর্ধেক জলপূর্ণ আছে, অর্থাৎ টোটাল যে আয়তন তার আয়তন ফর্মুলা কত পাই আর স্কয়ার এইচ। আর এখানে বলছে তোমার অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে অর্ধেক জলপূর্ণ থাকলে তার আয়তন কত হবে অর্ধেক হবে, তার মানে এটা হবে পাই আর স্কয়ার এইচ বাই 2, কিন্তু এখানে আয়তন কত দিয়েছে পাই আর স্কয়ার এইচ, তাহলে এটা আমরা কি বলতে পারি মিথ্যা বলতে পারি। এবার দেখো 5 নম্বরটা কি বলছে যে 1 রেডিয়ান সমান 4 সমকোণ বাই পাই। দেখো আমরা জানি যে পাই সমান কত 2 সমকোণ, এটা কিন্তু আমরা জানি। তাহলে 1 রেডিয়ান সমান কত 2 বাই পাই সমকোণ, দেখো এটা আমরা জানি। তাহলে এখানে দেখো 1 রেডিয়ান মানে কত বলছে 4 সমকোণ বাই পাই, কিন্তু আমরা এখানে দেখছি কত যে 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই, তার মানে এটা তুমি কি মিথ্যা বলতে পারো। এবার দেখো আজকের যে লাস্ট অঙ্ক কি বলছে যে মধ্যগামিতার মাপক দুটি গড় ও মধ্যমা। দেখো মধ্যগামিতার মাপক সাধারণত 3টি হয়, একটা গড়, একটা মধ্যমা আর কি সংখ্যাগুরু। তাহলে এখানে দেখো যদি সর্বদা যদি বলতো যে মধ্যগামিতার মাপক গড় ও মধ্যমা, তাহলে এটাকে আমরা মিথ্যা বলতে পারতাম। কিন্তু এখানে দেখো সেরকম কোনো শব্দ নাই, কিন্তু গড় এবং মধ্যমা এরাও কিন্তু মধ্যগামিতার দুটি একক, তার মানে তুমি এটাকে তুমি সত্য বলতে পারো এবং এটা কি সত্য হবে। তাহলে আমাদের প্রথম জানতে হবে যে মধ্যগামিতার যে একক সেটা 3টি, একটা গড়, একটা মধ্যমা, একটা কি সংখ্যাগুরু। যদি এখানে সর্বদা কথাটা বলতো তাহলে এটা আমরা মিথ্যা বলতে পারতাম, যেহেতু সর্বদা কথাটা নাই তাই এখানে গড় ও মধ্যমা এই দুটোই হবে তার কি মধ্যগামিতার একক। তাহলে দেখো আমরা এই যে 451 পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা করলাম। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও এই পর্যন্ত, এরপরে ভিডিও আবার তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।